7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.75%। নতুন বাজেটে বাড়বে মোবাইলে কথা বলার খরচ সহ নানান ইলেকট্রনিক্স পণ্যের দাম। কমবে নিত্য প্রয়োজনীয় 30 পণ্যের দাম। ক্ষুব্ধ সাধারণ মানুষ। এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে এবং শুরুতেই 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দু 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন তিনি। যাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। এডিপির আকার ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। এতে জিডিপির প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। বাতেন বিপ্লবের রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয় 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্যে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দেশের 18তম অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেটে বেশ কিছু চমক রেখেছেন আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় 7,97,000 কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। এছাড়া 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,27,200 কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,400 কোটি টাকা। বাজেটে 11টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি, যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ আর অর্থনীতির বাস্তবতায় নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তাতে সাড়া দেননি অর্থমন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা গতবারের মতোই 3.5 লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন তিনি। প্রস্তাবিত বাজেটে আগামী জুলাই মাস থেকে 1 বছরের জন্য কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে, যেখানে নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ করা যাবে।
একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান 2041 সাল নাগাদ 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং আরো 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং আওয়ামী লীগের টানা 16তম বাজেট এটি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকারের এবারে 21তম বাজেট উপস্থাপিত হলো। বাজেট ঘোষণার দিন সারা দেশের জনপ্রতিনিধিরা সংসদে আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই যুদ্ধ বিগ্রহে যখন কাবু হয়ে পড়েছে গোটা বিশ্ব অর্থনীতি, ঠিক তখনই প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করলো বাংলাদেশ, যেখানে মূল্যস্ফীতি এবং রাজস্ব আয়ের বড় চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অর্থনীতিবিদরা মনে করেন শক্ত হাতে ব্যয় নির্ধারণ করতে পারলেই মানুষের জীবনযাত্রা সহজ হবে। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এর আগে 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মন্ত্রিসভা অনুমোদনের পর রাষ্ট্রপতি প্রস্তাবিত বাজেটে সই করবেন। আয় ব্যয়ের হিসাব মেলাতে এবার বাজেটে খরচের লাগাম টানা হয়েছে। প্রতি বছর গড়ে 12 থেকে 15% বাড়ানো হলেও এবার 4% কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। ঘাটতি রয়েছে 2,56,000 কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে পূরণ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো। বাজেটের অন্যান্য বিষয় যতটা না ভাবায় তার চেয়ে বেশি ভাবায় এতে। কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটি কমছে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তার দিকে তাকিয়েছিল পুরো দেশবাসী। কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমছে তা জানতে অধীর আগ্রহে ছিলেন সাধারণ মানুষ। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের উপর কর আরোপ প্রস্তাব করা হয়েছে, যার ফলে দাম বাড়বে সেসব পণ্যের। বাজেটে দুঃসংবাদ রয়েছে ধূমপায়ী অথবা তামাক সেবীদের জন্য। তামাক জাতীয় সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যারা গরম থেকে রক্ষা পেতে ফ্রিজ কিংবা এসি কিনতে চান তাদের জন্য সুখবর নেই বাজেটে। বাড়বে পানির ফিল্টার খরচ। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে কোমল পানীয়র নামও। খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও। সেই সাথে বাড়বে মোবাইল ফোনের সিমের দামও। এছাড়া বাজেটে সকল ধরনের বিলাসী পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শৌখিন মানুষদের ঘর সাজাতে গুনতে হবে বাড়তি টাকা। যারা গাড়ি সিএনজি বা এলপিজিতে রূপান্তর করতে চান তাদের খরচও বাড়বে। এছাড়াও দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈদ্যুতিক বাল্ব সহ আরও 30টি পণ্যর। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ও দেশের উৎপাদন স্বার্থে বেশ কিছু পণ্যর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কর কমানো হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, খেজুর, পাট, তুলা, সুতা ও বিভিন্ন ধরনের মশলা। দাম কমানোর তালিকায় আরও রয়েছে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক মোটর, ল্যাপটপ আর ডেঙ্গু কিট, কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ক্যান্সার চিকিৎসার খরচও কমছে। এছাড়া 2040 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তি কেন্দ্রিক স্মার্ট ব্যবসায়ীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবারের মতো এবারও বেড়েছে অনেক পণ্যের দাম। কিছু পণ্যের দাম কমেছে, তবে সাধারণ মানুষ বলছেন যেসব পণ্যের দাম বেড়েছে তা সবই নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে, আর যেসব পণ্যের দাম কমেছে তা সবই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাহিরে। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হবে সাধারণ মানুষকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বাজেটে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, প্রতি বছর বাজেটের পরই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি চাপে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ পরিস্থিতিতে বাজেটের পর নতুন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। বাজেটের পর যাতে এসব পণ্যের দাম না বাড়ে সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই বাজেটটা গরিবের জন্য হয়নি আর কি, এটা সব বড়লোকের জন্য হয়েছে। আপনার মোবাইলের বিলটা তো এখন জনগণের সবাই ব্যবহার করতেছে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানে চাল ডাল আলুর মতো হয়ে গেছে। তো এটার রেটটা একটু কমানো উচিত ছিল, সেটা না কমে আরও বাড়াই ফেলছে। আলু পেঁয়াজ মরিচ যেটা তো বাড়তেই আছে, সব কিছু আমাদের সীমার বাইরে চলে গেছে আর কি। আমরা চাই দাম কমুক, কারণ একেবারে তো জিনিসপত্র ধরা সর বাইরে চলে গেছে, সাধারণ লোকের মানে আয়ের সীমার মধ্যে নাই। সরকার যদি চায় সব কিছুই কন্ট্রোল করতে পারে, এখন সরকারই এটা ব্যবস্থা নিতে হবে, যেগুলোর অস্বাভাবিক মূল্য এটা জনসাধারণের বাইরে। বছর যাচ্ছে বাজেট বাড়ছে, কম তো আর হয় না, কোনোদিন কমে। আমি কোনোদিনও দেখিনি এই পর্যন্ত যে কোনো জিনিসের বাজেটের আগে এবং পরে কমতে, যেটা কমে সেটা সীমিত কমে, আবার এক লাফে বেড়ে যায়। আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের জিনিসপত্রের দামটি কমা রাখে, তাহলে আমাদের গরিবের জন্য খুব ভালো। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতেছে, ঠিক আছে, তাহলে আমাদের এই যুদ্ধটা করা লাগতো না, সরকার যদি আমাদের দিকে একটু দেখতো আর কি। প্রস্তাবিত বাজেটে কর আরোপ এবং প্রত্যাহার করায় বেশ কিছু পণ্যের দাম বাড়া এবং কমার কথা রয়েছে। বাজারে ইতিমধ্যে এর প্রভাব পড়েছে কিনা তা জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আরিফ খান আবির। আবির, বাজেট ঘোষণার কোনো প্রভাব কি ইতিমধ্যে বাজারে পড়েছে কিনা? মৌসুমী, আপনি যেমনটি জানেন যে আজকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী বাজেট ঘোষণা করেছেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং এই বাজেট নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের খুব আগ্রহের জায়গা কিন্তু ছিল। আমরা দেখেছি যে যখন বাজেট পেশ করা হয় ঠিক সেই সময়ে কিন্তু হচ্ছে টেলিভিশনের পর্দায় কিন্তু হচ্ছে চোখ রেখেছিল সাধারণ মানুষ থেকে ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো তাদের মধ্যে একটা জিনিসই ছিল যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে কিনা বা হচ্ছে কোন পণ্যের দাম বাড়লো সেই বিষয়টি নিয়ে কিন্তু হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা একটু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় 27টি সহ যেসব পণ্যের আসলে দাম কমতে পারে এই বাজেটে বলে হচ্ছে দেওয়া হয়েছে, যেমন মোটরসাইকেল, কার্পেট, নির্মাণ সামগ্রী, ল্যাপটপ, বিদেশি চকলেট, প্যাকেটজাত গুঁড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় 27টি পণ্য, ক্যান্সার চিকিৎসা খরচ, ডেঙ্গু কিট, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, ইলেকট্রিক মোটর, সুইচ সকেট সহ এই পণ্যগুলো হচ্ছে আপনার দাম হচ্ছে কমতে পারে এবং বাড়তে পারে হচ্ছে যেমন সিগারেট, কাজু বাদাম, সিম কার্ড, মোবাইল বিল, কোমল পানীয়, পানির ফিল্টার, এসি, গাড়ি, ফ্রিজ, জেনারেটর, সিএনজি কনভার্সন, মেডিকেল সরঞ্জাম। অর্থাৎ হচ্ছে পাশাপাশি এবার একটি বিষয় কিন্তু আমরা দেখেছি যে একদম বাংলাদেশের ইতিহাসে যেটা ছিল যে সাংসদরা হচ্ছে গাড়ি কিনলে সেটি শুল্ক আরোপ করা হতো না। এবারের বাজেটে কিন্তু হচ্ছে সেটিও প্রস্তাব করা হচ্ছে, হচ্ছে সংসদ সদস্যরা গাড়ি কিনলেও তাদের সেখানে শুল্ক দিতে হবে এবং পাশাপাশি আরেকটি বলেছে যে দেশের বাইরে থেকে যদি 24 ক্যারেট ওজনের কোনো সোনা আনা হয় তা সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে এবার কিন্তু হচ্ছে কর গুনতে হবে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে বলা যায় যে অর্থাৎ হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেটি যেহেতু হচ্ছে দাম কমেছে, অর্থাৎ সেটির প্রভাব যদি বাজারে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তি থাকবে, তেমনটি কিন্তু বলছেন, অর্থাৎ বাজেটের সাথে যদি মিল থাকে বাজার দরের। বসে হয়েছিল সর্বশেষ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি 53টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। এসব বাজেটে ও উপস্থাপনকারী অর্থমন্ত্রী সম্পর্কে তুলে ধরেছেন কাউসার আহমেদ। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়। ওই বছর মাত্র 4,985 কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় 1972 সালের 30 জুন। 1972-73 অর্থ বছরে জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। দেশের প্রথম বাজেটের আকার ছিল ছোট। উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনতার 53 বছরের ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে তা হাজার গুণের বেশি। 72-73 অর্থ বছরের বাজেটকে বলা হয়েছিল পুনর্বাসন ও পুনর্গঠনধর্মী। 2024-25 অর্থ বছরে এসে যা রূপ নিয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদ। সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক সহ 53টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। টানা 10 বার বাজেট দিয়ে রেকর্ড করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও এরশাদ সরকারের সময় 2টি বাজেট দিয়েছিলেন তিনি। এই হিসেবে মুহিতের উপস্থাপনা করা বাজেটের সংখ্যা 12টি। এছাড়া প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানেরও 12টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে। এর আগে টানা 5 বারের বাজেট দেন আহম মোস্তফা কামাল। এরও আগে বাংলাদেশের প্রয়াত অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া টানা 6টি বাজেট দেন। 1972-73 অর্থ বছরের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে রোল মডেল। মাত্র 786 কোটি টাকা দিয়ে যে দেশের বাজেটের সূচনা তা এখন রূপ নিয়েছে প্রায় 8 লাখ কোটি টাকায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন তিনি। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এই উপলক্ষে নরেন্দ্র মোদীও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 9 জুন দুপুরে দেশে ফিরবেন। ভারতে নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার তার চেয়ে কম থাকলেও নতুন সরকার গঠন করতে জোট সঙ্গীদের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এর ফলে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর সব দলের পক্ষ থেকে তাদের সমর্থন নিশ্চিত হয়েছে বলে দলটি ঘোষণা দিয়েছে। দলটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা 21 নেতার মধ্যে রয়েছে তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের এক প্রতিনিধির নাম। লোকসভায় কাঙ্ক্ষিত 272 আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থন বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজীপুরে কালীগঞ্জ টঙ্গী সড়কের নলছাটায় চলনবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ 2 জন নিহত হন। এছাড়া অন্তত আহত হয়েছে আরও 2 জন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এই ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে টাঙ্গাইলের কাকালিহাতিতে দ্রুত গতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে চালক এবং হেলপার নিহত হয়েছে। ভোররাতে মমতা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অ্যাপ্লিকেশন এক্সপার্ট B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। গৌরবের ৬২ বছরে পদার্পণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে আজ ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা এবং আনন্দ মিছিল হয়েছে। পরে প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, BFUজের সাবেক যুগ্ম মহাসচিব শহীদুল আলম। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি মঞ্জুর কাদের, কার্যনির্বাহী সদস্য জসিমউদ্দিন চৌধুরী সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলা খবর। বাংলাদেশের পতাকাবাহী প্রযুক্তি, মোবাইল অ্যাপ্লিকেশন হ্যালো সুপারস্টার এবং মালয়েশিয়ার জাতির পিতা টঙ্কু আব্দুর রহমানের দৌহিত্র টঙ্কু হারুন রশিদ ফুটবল একাডেমির উদ্যোগে বিশ্বে এবারই প্রথম ট্যালেন্ট হান্ট ফুটবল প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এবং ভারতের অনূর্ধ্ব 15 বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যাচাই বাছাই শেষে প্রতিযোগিতায় বিজয়ী 12 জন পুরস্কার হিসেবে পাবে, বিনা খরচে স্পেনের রিয়াল মাদ্রিদে উচ্চতর ফুটবল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যালেন্ট হান্ট ফুটবলের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফফার, সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলি, চিত্রনায়ক নীরব হোসেন, হ্যালো সুপারস্টারের নির্বাহী পরিচালক মিস গ্যাজেল মাহসেনজাদে সহ আরও অনেকে। Bridge which connects fans to their favorite stars. বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে 12 জনের টিম নিয়ে রিয়াল মাদ্রিদে প্র্যাকটিসের একটি সুবর্ণ সুযোগ করা হয়েছে। টিঙ্কু আব্দুর রহমানের নাম যারা শুনেছেন, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী রাজা ছিলেন, তার নাতি কিন্তু এটার সাথে অতপ্রতভাবে এবং তার মেয়ে রানীও জড়িত আছেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। দাম বাড়তে পারে তামাক এবং বিলাসী পণ্যের, কমবে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় 30 পণ্যের। 2024-25 প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন, আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।